হাম ও উপসর্গে প্রাণ গেল আরো 10 জনের, মোট মৃত্যু 600 ছুঁই। ছুটির জনসমাগমে সংক্রমণ আরো ছড়ানোর শঙ্কা। বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি করেছেন অনেকেই। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা অব্যাহত। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা ফোকাস করেছি। গাড়ি চালিয়ে খোদ প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন বিভিন্ন এলাকা। রাজধানী ও আশপাশের এলাকা থেকে আড়ত ও ট্যানারিতে যাচ্ছে কাঁচা চামড়া। দরপতনের ধারা অব্যাহত। হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অবকাঠামো ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত দল। কাল প্রতিবেদন জমা দেবে কমিটি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অনলাইন জুয়া। ক্রিপ্টোকারেন্সিতে বেচাকেনা হচ্ছে জুয়ার ওয়েবসাইট। নজরদারি বাড়ানোর তাগিদ প্রযুক্তিবিদদের। উৎসবের বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে ঘোরাঘুরি। চিড়িয়াখানায় আগ্রহের কেন্দ্রে আজও ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। কক্সবাজার, সিলেটে পর্যটকদের ভিড়। বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরও অনেক পরিবেশ ভালো লাগছে। মহিষ আসছি, মুষটা দেখতে আসছি। এটার কালারটাও ভিন্ন, সবাই দেখতেছে, শিশুরা পছন্দ করছে। দর্শক, ঈদ মুবারক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। হাম ও উপসর্গে থামছেই না শিশু মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরো 10 জনের। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 9 জন, আরেকজন সিলেটে। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 732 জন। রাজধানীর কিছু কিছু হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। রাজধানীর জাতীয় শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডের 30টি সিটেই রোগী ভর্তি আছে। এদের কেউ কেউ চিকিৎসাধীন 24 দিনেরও বেশি, বাকিরা আছেন কমপক্ষে সপ্তাহখানেক। আইসিইউ এর 14টি সিটের 13টিতেই রোগী আছেন, বাকি একটিতে অক্সিজেন সরবরাহ না থাকায় ব্যবহার হচ্ছে না। তাই শিশু হাসপাতালে আসা নতুন রোগীদের রেফার করা হচ্ছে পাশের হাসপাতালে। যে উপসর্গটা হামের, ওইটা বাচ্চার ছিল, এই জন্য ওনাকে হামে ভর্তি ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখন বর্তমানে যেই হামটা, ওইটা পরবর্তী রিপোর্টে আসে নাই। হাম ধরা পড়লো, তারপর এখানে আসার পরে আরো অসুস্থ হয়ে গেছে। এখন আবারও বলতেছে যে আমাদের আইসিইউ লাগবে। এখন এই জায়গায় কোনো সিট খালি পাইতেছে না, কিন্তু খালি হইলে বলছে যে দিবে। ফরিদপুরের হাসপাতালে ভর্তি আছেন 129 জন রোগী। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 18 জন এসেছেন হাসপাতালে। বর্তমানে এই জেলায় ভর্তি রোগীর সংখ্যা 205 জন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগেও রয়েছে ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম ও উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আরসিতে জোগাড় অক্ষণি জোগাও, এখন আরসি আমরা জোগাড় করতে পারি নাই। জোগাড় করে না করাতে এখন বড় ডাক্তার কাছে কইছি, এখন করতে এমনি পড়ে থাকবো, আমি কিছু করার নেই, আপনারা বাইরে দেখেন। 3টা রিপোর্ট খারাপ হয়েছে। একটা ব্লাডের কণিকা কম, আর 2টা হচ্ছে ব্লাডে জ্বর হইতে, নিউমোনিয়া হইতে ব্লাডে ইনফেকশন হয়ে গেছে। আর ফুডসাপ টেস্ট দিয়েছে, ফুডসাপ টেস্টে ইনফেকশন হয়ে গেছে। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও ক্ষুধামন্দায় ভুগছে। উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল ও পানি পড়া, মুখের ভেতর সাদা দাগ ও সারা শরীরে লালচে র্যাশ নিয়ে ভর্তি প্রায় সবাই। চিকিৎসকদের মতে অনেক ক্ষেত্রেই শরীরে র্যাশ আসার আগেই শিশুর অবস্থা গুরুতর হয়ে যাচ্ছে। হাম হয়েছে পরে আমরা দেরি করে না, এখানে আইসা ভর্তি হয়েছি। এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টের পর আগে থেকে অনেকটা সুস্থ। র্যাশ উঠে একবার পুরো শরীর ভরে গেছে, তারপরে হসপিটালে নিয়ে আসছে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। তাই স্বাভাবিক হামের লক্ষণের পাশাপাশি খিঁচুনি সহ অন্যান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে আরও বাড়তে পারে হামের প্রকোপ। শঙ্কার বিষয় হলো এ নিয়ে কোনো আগাম সতর্কতাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। নিজ নিজ জেলায় ভালো চিকিৎসা না পেয়ে বেশিরভাগই হচ্ছেন ঢাকামুখী। মার্চ থেকে শুরু হওয়ার সংক্রমণে এখন পর্যন্ত 565 জনের প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যা কমপক্ষে 65,000। রাব্বি শেখের ক্যামেরায় সুমাইয়া ঐশীর রিপোর্টে থাকছে বিস্তারিত। বাড়ি ফেরার এই ঢলে বইছে আনন্দের বন্যা। প্রিয়জনদের সাথে ঈদ করতে এবার ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তবে বাড়ি ফেরার উচ্ছ্বাসের আড়ালেই দানা বাঁধছে ভয়ানক শঙ্কা, হামের উচ্চ প্রাদুর্ভাব। ছোট্ট আরিয়ানের বয়স মাত্র 11 মাস। শিশুটির এই ছটফট দেখে বোঝা যায় ছোট্ট শরীরটাতে কতটা অসহ্য যন্ত্রণা। এর আগে চিকিৎসা যাহা হয়েছে, চিকিৎসার মাধ্যমে এটা শরীরের ভিতরে কোনো ডক্টরই ধরতে পারে নাই। আরিয়ানের মতোই হাসপাতালে কাতরাচ্ছে আরও কত শিশু। ঢাকার বাইরে ভালো চিকিৎসা না পাওয়ায় আক্রান্তদের আনা হচ্ছে ঢাকায়। সিরাজপুর দেখাইছি, ওখানে ভালো করে হয় না। তারপরে মাদারপুরে গেছি, মাদারপুর দেখাইছি, কিলিংয়ে হয় না। এবার গেছি সদরে, ওখানে মাত্র 2 জন নার্স আছে, তারা পর্যাপ্ত পরিমাণে কোনো ট্রিটমেন্ট দিতে পারে না এবং হসপিটাল খুবই নোংরা। এখানে ট্রিটমেন্ট ভালোই পাচ্ছি, কিন্তু ওখানে তত পাই নাই, মানে সিট পাই নাই, আমাদেরকে এখানে পাঠিয়ে দিছে। বছর কয়েক আগেও জানা ছিল একজনের জীবদ্দশায় হাম হতে পারে একবারই, অথচ 9 মাস বয়সী সিদ্রাতুলের 1 মাসের ব্যবধানে হাম হয়েছে 2 বার। ওষুধ দিয়েছিল, বাসায় ট্রিটমেন্ট খাওয়াই সেরে গেছে। এখন আজকালকে বিগত 4 দিন যাবত জ্বর ঠান্ডা সারছে না। এখন বিশেষজ্ঞরা বলছেন পরপর 2 বছর হামের টিকা না দেয়ায় প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই একাধিকবার হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টার মতে মহামারী সতর্কতা জারি করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত। মহামারী ঘোষণা করা হলে এর অর্থ বরাদ্দ পাওয়া যেতে পারত, একটা জাতীয় একটা পরিকল্পনা, আপৎকালীন পরিকল্পনা তৈরি করা যেতে পারত, এবং এটা একটা জাতীয় নির্দেশিকা বানিয়ে সারা বাংলাদেশ জুড়ে যদি চিকিৎসক নার্সদের ট্রেনিং দেওয়া যেত, তাহলে এই যে ঢাকা কেন্দ্রিক যে আমাদের পুরো চিকিৎসাটা, সেটা ঢাকার বাইরেও হতে পারত। ঈদের পর হামের প্রাদুর্ভাব আরও বাড়ার শঙ্কা। তবে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কি কোনো পূর্ব প্রস্তুতি আছে? অতিরিক্ত মহাপরিচালকের দাবি, প্রাদুর্ভাব এখন কমছে, তাই জোর দেয়া হচ্ছে টিকায়। পুরো 1 মাসের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যদি কভার করে 1 মাস যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ইমিউনিটি ডেভেলপ করছে। হাম থেকে শিশুদের দূরে রাখতে করোনার মতোই আশপাশের জনকে পরতে হবে মাস্ক এবং ঘরে ফিরে ভালোভাবে হাত মুখ পরিষ্কার করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। হাঁচি কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত এই হাম। এলাকায় ভালো চিকিৎসা না হয় প্রায় সবাইকেই চলে আসতে হচ্ছে ঢাকায় চিকিৎসার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ঈদের পরে হামের যেই বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, তার জন্য কতটুকু প্রস্তুত ঢাকা? তাই এখন থেকেই এলাকা পর্যায়ের হাসপাতালগুলোকে অত্যন্ত শক্তিশালী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সচেতনতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও ত্যাগের মহিমায় পশু কোরবানি করেছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলিগলিতে দেন কোরবানি। প্রথম দিন কসাই সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। জানিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। চলছে ঈদুল আজহার আমেজ। ঐতিহ্য মেনে পুরান ঢাকায় চলছে পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিনের বেশিরভাগ পশু কোরবানি হয় এই এলাকায়। আল্লাহর নামে কোরবানি দেব, সবাই মিলেমিশে। পুরনো ঢাকার মানুষ তো আমরা, এই ঈদের পরের দিনে আমরা কোরবানিটা দিই। প্রথম দিন কসাই সংকটে অনেকে কোরবানি দিতে পারেননি, তারাও পশু জবাই করছেন আজ। অনেকে দুদিনই একাধিক পশু কোরবানি করেন। কসাইদেরও কাটে ব্যস্ত সময়। কালকে একটা দিয়ে দিচ্ছি, কালকে হয়ে গেছে, মানে এটা মহিষ বড় একটু, এটা আজকে দ্বিতীয় দিন দিতেছে। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কসাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। মাংসটা আপনার ছাত্রযাত্রা করে ফেললে তার ওরা করবে বেশি, এই জন্য আমরা ঈদের সেকেন্ড দিন করবো এটা করি। কালকে করছি 26টা, আজকে 3টা 5টা হইলো, আরও 8টা আছে। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় 3 দিন পশু কোরবানি করা যায়। রাজধানীর অনেক অলিতে গলিতেও পশু কোরবানি করতে দেখা যায় আজ। কিছুটা স্বস্তি আর নির্ঝঞ্ঝাটভাবে ধর্মীয় রীতি পালনের আশায় এ আয়োজন।
প্রথম দিন একটা দিই, পরের দিন 2টা দিই। কসাইদের একটা প্রসেসে প্রবলেম থাকে, তারা জাত কসাই না, তার উপরও তারা ঝামেলা করে। ঈদের পরের দিন আর এই ঝামেলাটা হয় না। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন অনেকে। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন নগরবাসী। সরেজমিনে দেখা গেছে প্রায় সব এলাকার বর্জ্যই এরই মধ্যে অপসারণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কিছু অলিগলিতে কিছু বর্জ্য রয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে সরাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একই সঙ্গে অপসারণ করা হচ্ছে দ্বিতীয় দিনের পশু কোরবানির বর্জ্য। রাজধানীর বিভিন্ন সড়কে অনেকটাই স্বাভাবিক পরিবেশ। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এলাকা সহ আশেপাশের এলাকায় কোরবানির বর্জ্য এরই মধ্যে অপসারণ করা হয়েছে। একই চিত্র রাজধানীর প্রায় এলাকাতেই। তবে কিছু অলিগলি কিংবা ভেতরের অংশে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন এবার তুলনামূলক দ্রুত কাজ করেছে সিটি কর্পোরেশন। 2-একটা বাড়িতে হয় বা ভিতরে যেগুলো বা অনেকগুলো আছে আপনার ওরা ভিতরে ঢুকে নাই বা গাড়ি ঢুকে নাই, টানি আনতে পারে না, লোক হয় নাই, এরকম। কিন্তু আমার তো গলির মুখে দেখে আমাদেরটা ক্লিয়ার হয়ে যায়, আমাদের সমস্যা হয় না। কিছুক্ষণ আগে গাড়ি ছিল সিটি কর্পোরেশনের, ওরা যখনই ময়লা হচ্ছে কিছুক্ষণ পরে এসে নিয়ে যাচ্ছে। আর এই রোড লাইক নর্মালি সেকেন্ড ডেতে খুব ডাম্প করা থাকতো, এখন কোনো ডাম্পিং নেই, আপনি দেখতে পাচ্ছেন। আমি অলরেডি পুরান ঢাকা থেকে আসছি, দেখলাম জায়গাটা সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ময়লা ফেলা নাই। সিটি কর্পোরেশন যারা কর্মীরা আছেন তারা কাজ করছেন, যথেষ্ট কষ্ট করছেন। আমরা দেখছি রাস্তাগুলোয় ময়লা আবর্জনা নাই, ভালো মতো হাঁটা যাচ্ছে, অ্যান্ড কোনো ব্যাড স্মেল নাই। অনেক পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কোরবানি হয়েছে, নতুন করে সেগুলো অপসারণ করা হচ্ছে। মাঝে মাঝে যে গাড়ি দিয়া থাকে, যানজটটা থাকে, দেরি করে না, কোনো মিনিটে দেরি করে এলাকা যাওয়াতে। আমাদের খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আমরা একদম মনোযোগের কাজ করতেছি। সিটি কর্পোরেশন জানিয়েছে মাঠ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করছেন কর্মকর্তারা। যারা ডিসিপ্লিন মানে নাই, বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। রাজধানীতে পুরোদমে চলছে বর্জ্য অপসারণের কাজ, কিন্তু নগরবাসীর চাওয়া শুধুমাত্র বর্জ্য অপসারণ নয়, তার পাশাপাশি পুরো বিষয়টি শেষ করতে হবে সমন্বিতভাবে এবং সতর্কভাবে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সচক্ষে দেখতে বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 4টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট প্রদক্ষিণ করেন। প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান অ্যাভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান 1 নম্বর সড়ক হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস উইং থেকে জানানো হয়, কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতেই বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকেই সড়ক রেলপথে ছিল যাত্রীদের চাপ, ভিড় ও ঝক্কি এড়াতে কোরবানির পর ঢাকা ছাড়ছেন তারা। তবে কিছু পরিবহনের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার অভিযোগ যাত্রীদের। ঈদুল আজহায় লাখ লাখ মানুষ বাড়ি গেছেন, অনেকেরই আগে ভাগে যাওয়ার সুযোগ হয়নি, তাই ঈদের দ্বিতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। বাচ্চা অসুস্থ ছিল, এই জন্য আমি একটু দেরিতে যাই, আমার ঈদের আগেই যাওয়ার কথা ছিল। প্রতিটা ঈদই তো ফ্যামিলির সাথে করি, একটা ঢাকাই করলাম আর কি, নতুন এক্সপিরিয়েন্স। ঈদের পর দিন গেলে একটু ভিড় কম হয়, সুবিধা হয় এজন্য। রাজধানীর আন্তনগর বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বেশ উপস্থিতি দেখা যায়। আজও কোনো পরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদের আগে তেমন ছিল না, তবে এটা কোরবানি ঈদ বলে ঈদের পর দিনই বেশি যাত্রী, ঈদের পর দিন বেশি যাত্রী এবং আজকে মোটামুটি বেশ ভালো যাত্রী। টিকিট মনে করেন আপনি লোকালভাবে 400 টাকা নেয়, আজকে 1200-1500 এমনি চাই। আগে আমরা যাইতাম 700 টাকা, 750 টাকা সাতক্ষীরায়, এখন চাই 1000 টাকা, 1200 টাকা। কমলাপুর রেলওয়ে স্টেশনেও ছিল যাত্রীদের ঘরে ফেরার তারা। ঈদের আগে ভিড় আর ভোগান্তি এড়াতেই এখন ঢাকা ছাড়ছেন তারা। কর্মস্থলে ফেরা সহ বিভিন্ন কারণে আবার ঢাকায় ফিরছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আমরা হচ্ছে গরিব মানুষ, একটু গোস্ত টোস্তের লাগে থাকি। আমরা ভাবছি মানে সিট পাবো ঈদের পরের দিন, তো আজকেও সিট নাই। ঈদের আগে তো ট্রেনে ওঠাই যায় না, এখন তো রিল্যাক্সে দেখি কি অবস্থা। ঢাকায় কোরবানি দিয়েছে তো এবার, ওই জন্য কোরবানির কাছে শেষ করে এরপর যাচ্ছে আর কি। ট্রেন একটু ডিলে করছে আসতে, আসার যে টাইম ছিল তার থেকে 45 মিনিট ডিলে করছে, আদারওয়াইজ সব কিছুই স্বাভাবিক আছে। ছুটি শেষে ঢাকায় এভাবেই যাতে স্বস্তি নিয়ে ফেরা যায় সেই দাবি যাত্রীদের।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকেলে সিলেটে আখাউড়া রেল লাইনের লাউয়াছড়া উদ্যানে এই দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটি ওয়াগনের 4টি চাকা লাইনচ্যুত হয়। তবে ওয়াগনটিতে কোনো তেল ছিল না। লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কাজ করছে রেল বিভাগ। উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন তিনি। রাতারাতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এও দাবি করেন, অতীতের তুলনায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত রয়েছে। শক্ত হাতে দমন করা হয়েছে কুরবানীহাটের চাঁদাবাজি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, ঈদ যাত্রায় যানজট নিয়ন্ত্রণে ছিল, কেউ আগের মতো ঈদের দিন বাড়িতে পৌঁছায়নি। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বানও জানিয়েছেন তিনি। রিজভী আরও বলেন, 30 মে জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী, আগামীকাল সকাল 11টায় তার সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। দর্শক, সাভার চামড়া শিল্পনগরের বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ করছেন ট্যানারির মালিকরা। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানী ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে সব চামড়া আসতে থাকে। এ বিষয়ে আরও জানাতে হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। নিপু, চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কি পূরণ হলো কিনা, আর যদি না হয়ে থাকে সেটির কারণ আসলে কি বলছেন? রেজা, আসলে এখন কিন্তু সাভারের যে চামড়া শিল্প নগরী রয়েছেন সেখানে এখন পর্যন্ত আজকে ঈদের দ্বিতীয় দিনও কিন্তু আমরা দেখেছি ট্রাকে করে চামড়া আজও কিন্তু আসছে ঢাকার আশপাশের যেসব অঞ্চল রয়েছে সেই সকল অঞ্চল থেকে, এবং প্রতিটি ট্যানারিতেই কিন্তু কাজের যে স্পিড সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রতিটি কারখানাতেই আমরা ট্যানারিতেই যে অতিরিক্ত শ্রমিক তারা কাজ করছেন, চামড়া আসছেন, চামড়া প্রসেসিং করছেন, লবণ দিচ্ছেন, যে যার মতন কাজ করছেন। তো এখন পর্যন্ত সর্বশেষ তথ্য যেটি আমার কাছে রয়েছে, যে ট্যানারি চামড়া শিল্প নগরীতে এখন পর্যন্ত 1616টি ট্রাকে করে 5,02,796টি চামড়া কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এর মধ্যে বেশ ব্যস্ততা কিন্তু তাদের কিন্তু রয়েছে। তো যদিও ট্যানারি মালিকরা বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আসলে অন্যান্য জেলা থেকে ভিতরে না আসা পর্যন্ত কিন্তু তারা বলতে পারবেন না, তবে আশা করছেন তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ নিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদের পরের দিনেও পরিবর্তন হয়নি চামড়ার দামে। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে। আকারে ছোট হলে দাম নেই বললেই চলে। মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দরপতন হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ আড়ত মালিকরা। এদিকে সরবরাহ কম থাকায় পোস্তায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগৃহীত হয়নি। অর্থ সংকটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকেই। সকালে চামড়া নিয়ে পোস্তায় আসেন মোহাম্মদ হারুন। দুটি গরুর চামড়ার দাম 1,500 টাকা দাবি করলেও আড়তদার 500 টাকা দিতে চান। দামে বনিবনা না হওয়ায় চামড়া নিয়ে ঘুরতে থাকেন তিনি। অবশেষে সেই চামড়া বিক্রি করেন মাত্র 400 টাকায়। এক দোকানে গেছি 200 টাকা বলছে, আরেক দোকানে লোক নাই, আইসা পড়ছি এই দোকানে 200 টাকা বলছে, এরপরে এখন আবার 300, পরে আবার 400। 1600 টাকা দিয়ে 3টি চামড়া কিনে এক মৌসুমি ব্যবসায়ী পোস্তায় আসেন বিক্রি করতে, কিন্তু এখানে দাম পান মাত্র 900 টাকা। শুধু মৌসুমি ব্যবসায়ী নয়, এবার চামড়ার দামে হতাশ মাদ্রাসার প্রতিনিধিরাও। 500 টাকা করে 2টা 1000 টাকা কিনছি, আর একটা কিনছি 600 টাকা দিয়ে। আর এখন মার্কেটের দাম কইতে আছে 3টায় 900 টাকা। গভর্নমেন্ট এবার বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না। আগের মতন দাম পাওয়া যায় না, তো আগে যে আমি বেচছি বেচতে পারি না।
ঈদের দিন মাঝারি আকারের একটি গরুর চামড়া বিক্রি হয়েছে 300 থেকে 500 টাকার মধ্যে। ঈদের পরদিনও অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যদিও আড়ত মালিকদের দাবি ন্যায্য দামেই চামড়া কিনেছেন তারা। লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনতে না পারার কথাও জানান অনেকে। একটা 1 লক্ষ টাকার গরু আর 20,000 টাকার গরুর সাথে যদি চামড়া একই দাম বিক্রি করতে তাহলে কি হবে? আসল তো সমস্যা হলো বেচবে কার কাছে? টেনারিয়ালারা তো কিনবে না, টাকা এদিক থেকে চামড়া কিনে নিয়ে যায় আর টাকা দেয় না ঠিক মতন। আমাদের টার্গেট ছিল আপনার 3,000 4,000-এর মতো, কিন্তু আমরা আসলে 2,000-ও করতে পারিনি। পোস্তায় এবছর 80,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও ঈদের দিন সংগ্রহ হয়েছে 50,000 পিস। বাকি দুদিনে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তবে এতটা দরপতনের সদুত্তর দিতে পারেননি তিনি। চেষ্টা করেছি সরকারের যে বেঁধে দেওয়া দামটা সেটাতেই বিক্রি কিনি করার জন্য, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যার যার পলিসি টেকনিক অনুযায়ী বিজনেস করেছে। কোনো চামড়াকে তার প্রয়োজন বাড়িয়ে নিয়েছে, কোনো চামড়া প্রয়োজন নেই ওটাকে কমিয়ে নিয়েছে। চামড়া বেসিক্যালি বিক্রি হয় কিন্তু স্কোয়ার ফিটে, আমরা কিন্তু স্কোয়ার ফিট মেজারমেন্ট করে নেওয়া হয়। তো মৌসুমি ব্যবসায়ী তারা তো আসলে এটার উপরে এক্সপার্ট না। নগদ অর্থের সংকট এবং ট্যানারি থেকে পাওনা টাকা আদায় করতে না পারায় অনেকেই চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ 5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ 80 লাখ করে। হোল দ্য ইয়ারে বিজনেসের পরে 1 কোটি টাকা আমি পাবো ট্যানারিদের কাছে 5%, দ্যাটস মিন কত হলো 5 লাখ টাকা। এটা কি শোভা পায়? এটা কি মানায়? এটা দিয়ে কি ব্যবসা করা সম্ভব? পোস্তার আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে হিমায়তপুরের ট্যানারি শিল্পনগরীতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হেমায়তপুরের ট্যানারি নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পূর্ণাঙ্গ ক্যাপাসিটিতে ফিরিয়ে আনতে চায় সরকার। এজন্য ইতালির একটি কোম্পানির সাথে আলোচনা চলছে। দুপুরে পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক হলেও প্রক্রিয়াটা ভুল ছিল। এমন একটা জায়গায় যেখানে ভালো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে, কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গিয়েছে। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেলে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে কাল এই প্রতিবেদন দেয়া হবে। এই ঘটনার ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানাতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। সকালে তিনি আরও বলেন, তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। এছাড়া 6 শিশু মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্ট আগামীকাল জমা হবে। এর আগে এই ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে বুধবার রাতে নিহত এক নবজাতকের স্বজন বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন। সেই রাতেই ময়নাতদন্ত না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আমাদের এখনো হাতে আসে নাই, কিন্তু তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে ত্রুটি আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। নিষিদ্ধ হলেও তা থোড়াই কেয়ার করছে অনলাইন জুয়ারিরা। বেটিং সাইটের বিজ্ঞাপনে সয়লাভ সোশ্যাল মিডিয়া। ক্রিপ্টোকারেন্সিতে কেনাবেচা চলছে এসব ওয়েবসাইট। জুয়া চক্রের কয়েকজনকে মাঝে মধ্যে গ্রেফতার করা হলেও প্রসার ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। সরকার বলছে জুয়া প্রতিরোধে শিগগিরই আধুনিক আইন প্রণয়ন হবে। তবে নিরবিচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থায় জোর দিচ্ছেন প্রযুক্তিবিদরা। মাসুম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টাকা ডিপোজিট করার পরে আর কি প্রেডিকশন করা লাগে, তারপরে বিটটা করা লাগে, পুরোটাই লাখের উপরে প্রেডিকশনের উপর। দেশ জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। বেটিং গেমিং করে সহজে টাকা আয়ের নেশায় বুঁদ তরুণ সমাজের অনেকে। কিন্তু আসলেই কি বাড়তি আয়ের মাধ্যম অনলাইন জুয়া? আপনি যে বেটটা জিতেন, তো বেটটা জিতার পরে ওই হিসাবটা থাকে ওদের কাছে যে আপনি কত জিতছেন, কত হারছেন, কত টাকা ঢুকাইছেন, কিন্তু লাভ সবাইকে দেয় না। লাভ দেয় মনে করেন 1000 মানুষের ভিতরে
মাত্র 5 জন অনেক ভালোভাবে লাভ পাবে আর কি। কিন্তু বাকি যে 995 জনের টাকাটা এর রাখা দিবে। ফেসবুক ইউটিউবে ঢুকলেই চোখে পড়ে গেম খেলে বেটিং করে টাকা উপার্জনের বিজ্ঞাপন, যেখানে দেখা মেলে দেশীয় তারকাদের মুখ। আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে চলে বেটিং সাইট কেনা বেচা। সাইট তৈরি করে এমন একজনের সাথে ক্রেতা সেজে কথা হয় যমুনা টেলিভিশনের। জানালেন সাইট কিনতে হলে তাকে পেমেন্ট করতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। আমি বাইন্যান্স থেকে আপনাকে নাম্বার দিব, ওরা কল দিবেন, বলবেন যে আমি টাকা পাঠাতেছি, আপনি টাকা দিয়ে দেবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে হবে। আমি অমন করে ডলার কিনে নিব। বাট আমরা পার্সোনাল ডকুমেন্টে কখনো পেমেন্ট নিই না, কারণ ভাই আমাদের অনেক কয়টা সাইট চলতেছে মার্কেটে। আপনি সেফে থাকবেন, আমিও সেফে থাকবেন। বাতলে দিলেন বেটিং সাইট চালিয়ে বড়লোক হওয়ার পথ। এখন যেরকম আছেন টাকাগুলো এইভাবে চলাফেরা করবেন। পারলে সাজেস্ট করবো যে কিছু টাকা হয়ে গেলে বাইরের দেশে বড় কান্ট্রিতে চলে যাবেন, 1-2 বছর থাকবেন, তারপর দেশে এসে আপনার বাড়ি কার যত ইচ্ছা করেন, সমস্যা নেই। মাঝে মাঝে অনলাইন জুয়ায় জড়িতদের গ্রেফতারের কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা বিভাগগুলো। সম্পৃক্ততা মেলে বিদেশি নাগরিকদেরও। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন বেটিং ও জুয়া প্রতিরোধে একটি আধুনিক আইন প্রণয়নে কাজ করছে সরকার। জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। আমরা যুগ উপযোগী একটা আইন আনতে পারবো বেটিং এবং জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া এগুলোকে অ্যাড্রেস করার জন্য। তবে শুধু আইন প্রণয়নেই সমাধান দেখছেন না প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন এসব চক্রকে মোকাবিলায় দরকার নিরবচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থা, পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ তাদের। একজনকে আপনি 5 বছর ট্রেনিং দিয়ে বয়স্ক লোককে আপনি যা শেখাতে পারবেন, একটা 12 বছর বা 15 বছরের ছেলে বাসায় বসে বসে আসলে এই ধরনের অন্যায় দেখা গেল আধা ঘন্টায় বের করে ফেলেছে যে কোথা থেকে আসতেছে, কোন আইপি থেকে আসতেছে, কোন লোক করতেছে, কোথায় টাকা জমা হচ্ছে। সে গিভ দেম এ অপশন টু হেল্প দ্য গভর্নমেন্ট, যেটা হয়তো একটা খুব ভালো পার্টনারশিপ হতে পারে। আলাদা একটা ডিপার্টমেন্ট দরকার, আলাদা একটা টিম দরকার, যেই টিমের কাজই হবে সারাদিন তারা এটা মনিটর করা। এই অনলাইন যে গেমিংগুলো হয় এটার মাধ্যমে কিন্তু অনেক সময় মানি লন্ডারিং হয়, তো এইখানে বাংলাদেশ ব্যাংকেরও একটা রোল আছে। তবে মনিটরিংয়ের নামে নাগরিকদের ব্যক্তিগত তথ্যে যেন সরকার নজরদারি না করে সে বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ব্যান সাইট সেগুলোকে বন্ধ করা, কিন্তু সরকার যদি এখন সিটিজেনরা কি করছে সেটার দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু এটা পুলিশি রাষ্ট্র হয়ে যাবে। সো এই ব্যালেন্সটা কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে। একে তো নিষিদ্ধ জুয়া, তার উপর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাচার, এসব ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধের সময় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের আসন্ন বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে আটক ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য প্রমাণ। এই প্রতিবেদন প্রকাশের আগেই ক্ষোভে ফুঁসছে তেল আবিব। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন সংস্থাটি ইসরায়েল বিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এমনকি গুতেরেস মহাসচিব থাকা পর্যন্ত তার কার্যালয়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার হুমকিও দিয়েছে ইসরায়েল। আজও ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখতে মিরপুর চিড়িয়াখানায় ভিড় ছিল দর্শনার্থীদের। হ্যাঁ, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেই এখন উচ্ছ্বাসের কমতি নেই। শিশু কিংবা বড়দের বাড়তি উচ্ছ্বাস এখন সেখানেই। এদিকে বাঘ, সিংহ আর বানরের খাঁচার সামনেও আছে ভিড়। ঈদের ছুটিতে একটু স্বস্তির আশায় চিড়িয়াখানার মতো জায়গাতেই আনন্দ খুঁজে নিচ্ছেন নগরবাসী। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের পদচারণায় মুখর। পরিবার পরিজন নিয়ে সকাল থেকে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। এবার চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে নতুন অতিথি ভাইরাল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র এখন এই প্রাণীটি। মহিষ আসছি, মহিষটা দেখতে আসছি। সেম এর মতো ডোনাল্ড ট্রাম্পের মতো, এই জন্য সবাই আর কি দেখার জন্য ভিড় করতেছে। নারায়ণগঞ্জ থেকে আমরা আসছি এখানে দেখার জন্য। চিড়িয়াখানায় প্রথমবার এটা এনেছে, আবার এটার কালারটাও ভিন্ন, সবাই দেখতেছে, শিশুরা পছন্দ করছে। এছাড়া বাঘ, সিংহ আর বানরের খাঁচার সামনে বরাবরের মতোই উচ্ছ্বসিত দর্শকরা। গরম উপেক্ষা করে শিশুদের হাসি আনন্দে খুশি অভিভাবকরাও।
বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, বান্দর দেখা যায়, কিন্তু এই বাঘগুলো একটু আটকানো থাকে, তাই জন্য আমার এই বাঘগুলোকে দেখলে একটু খারাপ লাগে। তারা ঢাকায় থাকি সব সময়, ঢাকার বাইরে যাচ্ছি না, গ্রামে থাকি না, ঘরের ভিতর বাচ্চাদের বন্দি করে রাখে। এরকম একটা সবুজের মধ্যে নিয়ে এসে একটু আলো বাতাসে রাখা গেলে বাচ্চাদের মনটা কিছুক্ষণের জন্য একটু ফ্রেশ মনে হয়। একটা বছর ছুটি থাকে না, দেখা গেছে যে 2 ঈদেই এরকম ছুটি থাকে, আর এই ছুটি পেলেই আমরা চলে আসি এরকম নিরিবিলি জায়গায়। এটাই আর কি সবাইকে একসাথে করে, তো এই দিনটা একটু ঘোরা ফেরা, এটা না হইলে আসলে ওই ফিলটা পাওয়া যায় না। একটু গরম হলেও বাচ্চাদের আনন্দের কিছু গরমটাকে ত্যাগ স্বীকার করতেই হবে। রাজধানীতে বিনোদনের সুযোগ সীমিত, আক্ষেপ থাকলেও ঈদের সময় হাতের কাছে যেটা আছে তাতেই আনন্দ খুঁজে ফিরছেন নগরবাসী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোয় বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, লাবণী, সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টে সমুদ্র স্নানে মেতে ওঠেন পর্যটকরা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। হোটেল মোটেলের মালিকরা বলছেন, পর্যটকদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়। বুকিং 60% মতো। নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ছুটছেন 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ির আলুটিলা জেলা পরিষদ পার্ক, বান্দরবানের মেঘলা, নীলাচল, রাঙামাটির কাপ্তাই লেক, সাজেকে পর্যটকদের পদচারণা বেড়েছে। সিলেটে কুয়াকাটা সহ বিভিন্ন স্পটেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। এছাড়া ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেও পরিবার পরিজন নিয়ে ঘুরেছেন অনেকেই। দর্শক, এই ছিল সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।